আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হেপাটাইটিস কি, প্রকার, কারণ, লক্ষণ ও চিকিৎসা। এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন স্বনামধন্য অধ্যাপক ডাক্তার এম মাসুদ স্যার, যিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে সেবা প্রদান করে যাচ্ছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাকে অনেক শুভেচ্ছা স্যার আমাদের মাঝে উপস্থিত শুভ হওয়ার জন্য। সকাল, সবাইকে স্বাগতম। স্যার, আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, হেপাটাইটিস নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দেব। আমাদের আলোচনা শুরু করছি স্যার। হেপাটাইটিস নিয়ে আজ কথা বলবো, তাই শুরুতেই জানতে চাচ্ছি হেপাটাইটিস রোগটি আসলে কি? হেপার্ট শব্দের বাংলা অর্থ লিভার বা যকৃৎ। আর এই লিভার বা যকৃতে যখন প্রদাহ হয় তখন তাকে বলা হয় হেপাটাইটিস। লিভার একটি বিরাট অঙ্গ শরীরের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় এবং দৈনন্দিন অনেক কার্যকলাপ সম্পন্ন করে থাকে। তো কোনো কারণে, বিভিন্ন রকম কারণ হতে পারে, কোনো কারণে যদি লিভার তা আঘাতপ্রাপ্ত হয়, তা ক্ষতিগ্রস্ত হয় তার সেল বা টিস্যু, তাহলে পরে তার ভিতরে যে অবস্থার সৃষ্টি হয় এটিকে বলা হয় হেপাটাইটিস। আচ্ছা, এই যে হেপাটাইটিস রোগটি, এটাতে কেন আক্রান্ত হচ্ছে মানুষ, কি কি কারণে? এটার কারণ আমরা যেভাবে বলতে পারি সেটা হলো যে প্রধানত কারণ হচ্ছে ভাইরাস দিয়ে লিভারকে আক্রমণ। এটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি এবং পৃথিবীর সর্বত্রই ভাইরাল কজ যেটা, সেটা দিয়েই হেপাটাইটিস হয়। আর হেপাটাইটিসের বাইরে আরও কিছু কারণ আছে, যেমন অ্যালকোহল যদি কেউ অধিক পরিমাণে অনেক দিন ধরে পান করে থাকেন তাহলে হেপাটাইটিস হতে পারে। হেপাটাইটিস অ্যালকোহল ছাড়াও অনেকের আবার অ্যালকোহলের মতোই লক্ষণ থাকে লিভারে বা শরীরে, কিন্তু সেই ক্ষেত্রে উনি অ্যালকোহল হয়তো খেয়ে থাকতে পারেন কিন্তু খুবই অল্প পরিমাণে। লিভারে যদি এই ক্ষেত্রে অধিক পরিমাণে অনেক দিন ধরে চর্বি জমা হয়ে থাকে তাহলে লিভারটা আক্রান্ত হয়, এখানে প্রদাহ হয়। এটা এক ধরনের হেপাটাইটিস। আমরা বিভিন্ন কারণে যে সমস্ত ওষুধপত্র খেয়ে থাকি, যেমন অ্যান্টিবায়োটিক, অন্যান্য অনেকগুলো বাত ব্যথার মেডিসিন, এই সমস্ত কোনো কোনো ক্ষেত্রে এগুলো দিয়েও হেপাটাইটিস হতে পারে। আর যদি বাইরে থেকে কোনো প্রকার টক্সিন, বিভিন্ন যদি খারাপ দ্রব্য লিভারের ভিতরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করে, তাহলে সেটা দিয়েও হেপাটাইটিস হতে পারে। এছাড়া আরও একটি হঠাৎ কোনো ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায়, শরীর সেখানে জিনগত কারণে হোক বা পরিবেশগত কারণে হোক একটু বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তার রোগ প্রতিরোধ ক্ষমতায় নিজের শরীরে নিজের লিভারের বিরুদ্ধে তার কিছু ক্রিয়াকলাপ শুরু হয় এবং তাতে করে একটি লিভারের হেপাটাইটিস বা প্রদাহ দেখা দেয়। এটাকে আমরা বলি অটো ইমিউন হেপাটাইটিস। আরও কিছু দুই একটি কারণ থাকতে পারে, কিন্তু সেগুলো সচরাচর দেখা যায় না। ধন্যবাদ স্যার এত সুন্দর করে কারণগুলো আমাদের বুঝিয়ে বলার জন্য। আমরা বিভিন্ন সময়ে হেপাটাইটিসের বিভিন্ন ধরন সম্পর্কে শুনে থাকি, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে হেপাটাইটিস আসলে কি কি ধরনের হয়ে থাকে? প্রথমে বলেছি যে হেপাটাইটিস ভাইরাল এবং নন ভাইরাল, অর্থাৎ ভাইরাস দিয়ে এবং ভাইরাস ছাড়া অন্য কারণে। ভাইরাসের মধ্যে যে আমাদের 5 প্রকারের ভাইরাস আছে, এ, বি, সি, ডি, ই। এই সমস্ত ভাইরাসের শরীরে আক্রমণের মূল জায়গা হলো লিভার, তারা লিভারকে আক্রমণ করে থাকে এবং এই ভাইরাস দিয়ে প্রধানত হেপাটাইটিস হয়ে থাকে। আর বাকিগুলো হচ্ছে নন ভাইরাল। এ, বি, সি, ডি, ই, এই 5 রকম যে ভাইরাস আছে এর মধ্যে এ এবং ই ভাইরাস, এরা প্রধানত স্বল্পমেয়াদী বা যেটাকে বলে অ্যাকুট হেপাটাইটিস, এটা হয়। তাতে করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লিভার পূর্বের অবস্থায় সুস্থ হয়ে ওঠে, পূর্বের অবস্থায় ফিরে যায়। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেমন বি এবং সি, আর যদি কারো বি থাকে তাহলে বির উপর ভর করে কোনো সময় ডি, এই সমস্ত ভাইরাসগুলো দিয়ে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস হয়, যা 6 মাস বা তার বেশি দীর্ঘ সময় ধরে থাকে এবং থাকতে থাকে। তাহলে কিছু হচ্ছে স্বল্পমেয়াদী ভাইরাস দিয়ে হেপাটাইটিস, কিছু দীর্ঘমেয়াদী ভাইরাল হেপাটাইটিস, এবং এগুলো প্রধানত ভাইরাস দিয়ে। আর নন ভাইরালের কারণ আমি আপনাকে আগেই উল্লেখ করেছি যে কী কী দিয়ে হয়। সেগুলো ক্ষেত্রে যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বল্প না, অনেক দিন ধরে সেটা চলতে থাকে।
ধন্যবাদ স্যার। সচরাচর রোগীদের মধ্যে কোন ধরনের হেপাটাইটিস রোগ বেশি পাওয়া যায়? সারা বছর ধরে আমরা বিক্ষিপ্তভাবে 2-1টা করে 4টা করে যা হেপাটাইটিসের রোগী দেখে থাকি, এগুলো এ এবং ই। এ এবং ই কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ বি ভাইরাস দিয়ে হতে পারে। এ এবং ই এগুলো পানিবাহিত বা খাদ্যবাহিত অসুখ, যার কারণে আমাদের বিশুদ্ধ পানি যদি আমরা পান না করি বা আমাদের খাবারে যদি সংক্রমণ ঘটে কোনো কারণে, মাছি বা অন্য কারণে, বা যিনি খাবার পরিবেশন করেন তার মাধ্যমে যদি সংক্রমিত হয়, তাহলে এ বা ই হয়। বি এবং সি এটা ভিন্ন প্রকার, এরা ছড়ানোর প্রক্রিয়া ভিন্ন রকম। এরা সাধারণত রক্ত বা রক্তের উপাদান বাহিত অসুখ। বি ভাইরাস রক্ত বা রক্তের উপাদানের মধ্যে প্রবেশ করে শরীরের মধ্যে। যদি একই নিডিল সুচ চিকিৎসা ক্ষেত্রে বহু রোগীর ব্যবহার করা হয়, যদি অনেকে মাদক দ্রব্য সেবন করেন এবং রক্তের মাধ্যমে নেন এবং একই নিডিল নিয়ে নিতে থাকেন, তাহলে সেটা হয়। তবে বি ভাইরাস সংক্রমণের মেন জিনিসটা হচ্ছে এটা প্রধানত একটি হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন আচরণ, যৌন মিলন। সেখানে যদি কোনো রোগীর বি ভাইরাস থেকে থাকে, তাহলে মাসিকের রাস্তার ভিতরে যে তরল পদার্থ অথবা পুরুষের ক্ষেত্রে যে বীর্য নিঃসরণ হয়, সেখান থেকে একে অপরের মধ্যে এর সংক্রমণ ঘটতে থাকে। সি ভাইরাসের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এখানে সাধারণত রক্তে দিয়েই এটা একজন থেকে আরেকজনের ভিতরে সংক্রমণ করে। সি ভাইরাস যদি ভালোভাবে রক্ত পরীক্ষা করা না হয়, অনেক সময় দেখা গেছে যে সমস্ত কিছু পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন করা হয়েছে, তারপরে যিনি রক্ত নিয়েছেন তিনি সি ভাইরাসে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ যার কাছ থেকে নেওয়া হয়েছিল তার ভিতরে খুবই অল্প পরিমাণে এই ভাইরাসটি ছিল, যা সচরাচর পরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়েনি। ধন্যবাদ স্যার। সাধারণত দেখা যায় যে আমাদের দর্শকরা বা সাধারণ জনগণের মধ্যে এতটুকুই জানা থাকে যে হেপাটাইটিস মানে জন্ডিস হবে, কিন্তু জন্ডিস ছাড়াও আরও কি কি উপসর্গের মাধ্যমে রোগটি প্রকাশ পেতে পারে? প্রাথমিক অবস্থায় সুনির্দিষ্ট কোনো লক্ষণ থাকে না। প্রাথমিক অবস্থায় কিছু কিছু লক্ষণ থাকে, যেমন শরীর ম্যাজম্যাজ করে, শরীর জ্বর লাগে, শরীর খারাপ লাগে, খাবারের রুচি ক্ষুধামন্দা দেখা দেয়। এইভাবে প্রথম দিকে আসে। 1 থেকে 2 সপ্তাহ পরে অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। সেগুলো হলো, যদি একটি হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া, পেশাবের রং হলুদ হওয়া, আর যদি অধিক পরিমাণে জন্ডিস হয় তাহলে শরীরের ত্বকের রং হলুদ বর্ণ ধারণ করে। তখন আমরা মনে করি যে তার হেপাটাইটিস হয়েছে। এটি হলো অ্যাকুট হেপাটাইটিসের ক্ষেত্রে। এটি অ্যাকুট হেপাটাইটিস ক্ষেত্রে সাধারণত এর লক্ষণ এবং বোঝা যায়। কিন্তু যা দীর্ঘস্থায়ী, যেটা বি এবং সি, এই দুটি ভাইরাস দিয়ে হেপাটাইটিস বডিতে থাকতে পারে কোনো লক্ষণ ছাড়াই। এবং যদি রোগী কোনো কারণে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা বা অন্যান্য ক্ষেত্রে উনি স্ক্রিনিং টেস্ট না করেন, সেই ক্ষেত্রে এটা ধরা পড়ে না। ধরা পড়ে তখনই যখন অতিরিক্তভাবে এবং একটি আশঙ্কাজনক অবস্থায় লিভারটা ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় ধরে ক্ষতিগ্রস্ত হয়, তখন তার স্বাভাবিক ক্রিয়াকলাপে যে ব্যাঘাত ঘটে, এই ব্যাঘাতের জন্য কারো পায়ে পানি আসে, কারো পেটে পানি আসে, এমনকি কেউ কেউ হঠাৎ কোনো রকম কোনো লক্ষণ ছাড়াই রক্তবমি বা মলদ্বার দিয়ে রক্ত ত্যাগ করেন। এর মাধ্যমে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এদের শরীরে বি অথবা সি ভাইরাস ছিল। এইভাবে এগুলোকে বোঝা যায়। ধন্যবাদ স্যার। এই যে হেপাটাইটিসের বিভিন্ন ধরন এবং কারণ সম্পর্কে আপনি বলছেন, তো একজন রোগী যখন হেপাটাইটিস নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন কি ধরনের পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিসের ধরনগুলো বা কারণগুলো নির্ণয় করা হয়? রোগী যখন কিছু কিছু লক্ষণ নিয়ে আসে, তখন আমরা মনে করি যে এটা একটি লক্ষণ হতে পারে। তখন আমরা যেটা দেখি যে লিভারের কিছু কিছু এনজাইম, যেটা স্বাভাবিক পরিমাণে সমস্ত মানুষের শরীরে থাকে, তার বৃদ্ধি ঘটেছে কিনা। হালকা বৃদ্ধি অথবা অধিক পরিমাণে বৃদ্ধি যদি বৃদ্ধি পেয়ে থাকে, তখন আমরা মনে করি যে হেপাটাইটিস হয়েছে। এরপরে আমরা যেটা পরের ধাপে যে টেস্ট করি তা হলো কী কারণে হয়েছে। কী কারণ দেখার জন্য আমরা ভাইরাসগুলো পরীক্ষা করি, এবং স্বল্প মেয়াদের নতুন করে যদি হয় হেপাটাইটিস, সেক্ষেত্রে এ, ই, বি সংক্রান্ত আমরা টেস্ট, যাতে আমরা অ্যান্টিবডি দেখি, বির ক্ষেত্রে অ্যান্টিজেন দেখি, দিয়ে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে এগুলোর কোনোটা দিয়ে তার এখন অ্যাকুট হেপাটাইটিস বা স্বল্পমেয়াদী হেপাটাইটিস হয়েছে কিনা। আর অন্যান্য ক্ষেত্রে বি এবং সির ক্ষেত্রে যেখানে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস আছে, তাতে আমরা বি, সি, বির অ্যান্টিজেন, সি ভাইরাসের অ্যান্টিবডি, এবং কোনো কোনো ক্ষেত্রে এদের ডিএনএ নিরূপণ করার জন্য, কনফার্ম করার জন্য ডিএনএ আরএনএ এটা করি। আর অন্যান্য লক্ষণ যদি শরীরে থাকে, সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্কোপিও করা হয়, এবং বিশেষ কিছু কিছু রক্ত পরীক্ষা করা হয় যে লিভারটা কীরকম অবস্থায় আছে এবং কী পরিমাণ তার কার্যক্ষমতা এখন আছে। ধন্যবাদ স্যার। হেপাটাইটিস রোগটির চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। হেপাটাইটিস রোগীর চিকিৎসা নির্ভর করবে তার কারণের উপরে।
যদি এ বা ই দিয়ে হয়ে থাকে এই ক্ষেত্রে কোনো প্রকারের কোনো ওষুধপত্রের দরকার পড়ে না। দরকার হচ্ছে কিছু বিশ্রাম নেওয়া, স্বাভাবিক খাবার খাওয়া। খাবারের মধ্যে উনি সব কিছু খাবার খেতে পারবেন, একমাত্র চর্বি জাতীয় খাবার এবং দুধ, এতে কিছু অরুচি থাকে। আর বিশ্রাম নিলেই কিছু কিছু বমির ওষুধ হালকা, এবং মলত্যাগের অভ্যাসটি যাতে নিয়মিত থাকে এই জন্য একটি ওষুধ। এই হচ্ছে এর এ এবং ই এর চিকিৎসা, এবং আপনি এই রোগ থেকে রোগী মুক্তি পায়। এমনকি যদি বেশি বেশি চিকিৎসা করা হয় তাহলে দেখা গেছে যে সেই ক্ষেত্রে অল্প দিনের মধ্যে সুস্থ না হয়ে অসুখটি দীর্ঘায়িত হয়, কোনো কোনো ক্ষেত্রে ভালো হতে 2 থেকে 3 মাসও লেগে যায়। আর যারা ক্রনিক বি এবং সি, এই বি এবং সি যদি কোনোটা নির্মূল করা যায়, বি ভাইরাসের চিকিৎসা আছে। সেই ক্ষেত্রে আমাদের ওষুধ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়, পৃথিবীর সমস্ত জায়গায় এর ওষুধ আছে, এবং সি ভাইরাসেরও ওষুধ আছে। কিন্তু কি অবস্থায় আছেন, কি এখন চিকিৎসা লাগবে কিনা তা তার ডিএনএ এবং আরএনএ এর উপরে নির্ভর করে, এবং আনুষঙ্গিক যে সমস্ত, যেমন ধরুন যে তার পেটে পানি আছে, পায়ে পানি আছে, অ্যালবুমিন কম আছে, এগুলো জিনিসের উপর নির্ণয় করে, পরীক্ষা নিরীক্ষার উপর নির্ণয় করে অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা লাগে। ধন্যবাদ স্যার। এই যে হেপাটাইটিসের বিভিন্ন ধরন আছে, তো এই হেপাটাইটিস রোগগুলোর কারণে অন্য কোনো রোগ বা অন্য কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা? বি এবং সি বিশেষ করে এটার জটিলতা তো আমরা বলেছি যে লিভারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেটাকে বলে সিরোসিস। যদি অধিক পরিমাণে 80 থেকে 90% নষ্ট হয়ে যায়, তখন লিভার তার স্বাভাবিক ক্রিয়াকলাপ সেটা সম্পন্ন করার ক্ষমতা রাখে না। তখন অন্যান্য জিনিস, পেটে পানি, ফুসফুসে পানি, পায়ে পানি, রক্তক্ষরণ বিভিন্ন রকম থাকে। আর এ এবং ই সচরাচর কোনো জটিলতা দেখা যায় না। কিন্তু কোনো কোনো সময় দেখা গিয়েছে, যেমন গর্ভাবস্থায় যদি ই দিয়ে হেপাটাইটিস হয়, রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন, লিভার ফেলিওর হতে পারে। এমনকি এর ক্ষেত্রেও অতিরিক্ত অনেকে গাছগাছড়া জাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাতে করে লিভার ফেলিওর দেখা যায়। ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার মতে এখন জানতে চাচ্ছি, যেটা যে স্যার এলাকা ভিত্তিক আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে জন্ডিস হয়েছে, কবিরাজের ওষুধ খাচ্ছে বা হোমিওপ্যাথিক বা বিভিন্ন ধরনের চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ঘরোয়া টোটকা বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে কি বলতে চান? মানুষের মধ্যে কিছু কিছু সচেতনতার অভাব আছে, এবং এখনও লক্ষ্য করা যায় যে এখনকার দিনে টিভি, ইন্টারনেট, বিভিন্ন মিডিয়া, এমনকি বহু মানুষই এখন ইন্টারনেট ব্যবহার করেন গ্রামে গঞ্জে মফস্বলেও। তারপরেও দেখেছি যে তারা একটা এসে তাদের হিস্ট্রিতে যেটি পাওয়া যায় যে তারা কবিরাজের কাছে গিয়েছিলেন, কবিরাজের কাছে ঝাড়ফুঁক করে চেষ্টা করেছেন, অথবা কবিরাজ কোনো প্রকারে কোনো গাছগাছড়ার ওষুধ দিয়েছেন, দিয়ে দেখা যাচ্ছে যে জন্ডিসের পরিমাণটা অধিক পরিমাণে, এবং 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, এখনও ভালো হয় না। এই সমস্ত জটিলতার সৃষ্টি হয়, এবং এই সমস্ত চিকিৎসার কোনো ভিত্তি নেই। এখনকার দিনে এই সমস্ত চিকিৎসার কোনো ভিত্তি নেই, কারণ যে কোনো জায়গায় এখন 6-7 কিলোমিটারের ভিতরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে গিয়ে চিকিৎসকের নিকট শরণাপন্ন হওয়া যায়। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ সীমানায় চলে এসেছি। এই মুহূর্তে স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কিভাবে এই হেপাটাইটিস রোগটিকে প্রতিরোধ করা সম্ভব। হেপাটাইটিস রোগ স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ABCD যেটাই হোক না কেন, এটা প্রতিরোধযোগ্য। যেমন আমরা যখন আহার করি, আহারের আগে আমাদের কাজ হচ্ছে হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া, মলত্যাগের পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, যাতে করে আর আমরা যত্রতত্র যেখানে সেখানে যা খাবার পাওয়া যায়, রেস্টুরেন্ট, রাস্তাঘাট, এদিক ওদিক, বা খাবারটা ঢেকে না রাখা, এই সমস্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, এটা করে আমরা এ এবং ই দুটোর থেকে দূরে থাকতে পারি। এর ক্ষেত্রে ভ্যাকসিনের ব্যবস্থা আছে। কেউ যদি খুবই আগ্রহী হন, বয়স্ক মানুষরা, তাহলে এ দিয়ে উনি ভ্যাকসিন দিতে পারেন। এর বিরুদ্ধে কোনো ভ্যাকসিন পাওয়া যায় না, সেই ক্ষেত্রে স্বাস্থ্য সমস্ত ব্যবস্থা গ্রহণই হচ্ছে মূল প্রতিরোধের বিষয়। বি এবং সি এই দুটো হচ্ছে প্রতিরোধযোগ্য। বি ভাইরাস, এখন বাচ্চাদের ক্ষেত্রে বি ভাইরাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সরকারি পর্যায়ে 1.5 মাস বয়স থেকেই তাদেরকে টিকা দেওয়া হয়। কিন্তু যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এখনও আমরা দেখি 100 জনের মধ্যে বাংলাদেশে প্রায় 5 জনের বি ভাইরাস আছে। কিন্তু মানুষজনের এটা সম্পর্কে কিছু কিছু জ্ঞান থাকলেও চিকিৎসা, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে তাদের তত আগ্রহী মনে হয় না। কিন্তু তাদের টেস্ট করে যে সমস্ত মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ, তাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে তাদের ভিতরে বি ভাইরাস প্রবেশ করেছিল কিনা, অথবা এখন বি ভাইরাস আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে যথাযথভাবে 3টি টিকা দেওয়া দরকার। সি ভাইরাসের ক্ষেত্রে কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত নাই। তবে সি ভাইরাস, বি ভাইরাস প্রতিষেধক যেটা, সেটা হচ্ছে
আমরা যখন কোনো কোথাও চিকিৎসা আলাদা আলাদা সূঁচ দিয়ে রক্ত দেয়া, আমরা যখন সেলুনে যাই তখন পরিচ্ছন্ন চিরুনি, কাঁচি, তারপরে আপনার হচ্ছে ব্লেড, সেগুলো ব্যবহার করা। যখন রক্ত আমরা কারো কাছ থেকে নিব, সেই রক্ত ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া। আর যদি এদিক ওদিক কোনো আমাদের যৌন আচরণের কোনো অন্যরকম আচরণ থাকে, সেই ক্ষেত্রে কন্ডোম বা এই ধরনের জিনিস ব্যবহার করা। এর মাধ্যমে আমরা এই সমস্ত সংক্রামক ব্যাধি এগুলোকে পরিহার করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বিআরবিকেও ধন্যবাদ। সমস্ত দর্শকবৃন্দ যারা আমাদের সাথে ছিলেন বা থাকবেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। নিজের শরীরকে জানুন এবং শরীরের যে কোনো উপসর্গের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। আসসালামু আলাইকুম।